আপনি আমার পরে একটু প্রথমে থাকলেন, এত ফোন দিলাম আপনাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেইন ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে পড়াবো। তো তোমরা হয়তো অনেকে পড়ছো এর আগে ষষ্ঠ অধ্যায়টা কি বা ষষ্ঠ সম্পর্কে অনেকেও জানছো। তো আমরা আজকে এই অধ্যায় সম্পর্কে একটু জানবো এবং বুঝবো। বিষয়টা একটু কিন্তু জটিল আছে, তোমরা ভয় না পেয়ে এই অধ্যায়টা সম্পর্কে একটু ভালো করে জ্ঞান নেবে। জীবদের ধরন, অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য কি খাদ্য গ্রহণ, পুষ্টি, পরিপাক, চলন, রেচন ইত্যাদি কাজের জন্য শক্তির দরকার। তো জীব এই শক্তি কোথা থেকে পায়? অবশ্যই কোথা থেকে শক্তি কালেক্ট করতে হবে। আর আমরা জানি শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে শক্তি, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্যের মাধ্যমে কী করে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে, তার সবুজ পাতার মাধ্যমে কী করে কার্বন ডাইঅক্সাইড সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই শর্করা জাতীয় খাদ্যের উপরে উদ্ভিদকুল এবং প্রাণীকুল সকল জীবগুলি নির্ভরশীল। তো উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে শুধু কিন্তু নিজের জন্য না, সকল প্রাণীকুলের জন্য এটা কাজে লাগে। সুতরাং আমরা বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। তো শ্বসন কাজে এই যে উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো, এটা কিন্তু সাথে সাথেই শক্তি উৎপন্ন করতে পারবে না। আমরা যখন গাড়িতে তেল দিই বা ইঞ্জিনের ভিতরে যখন তেল ঢালি তখন কিন্তু গাড়িটা স্টার্ট হয় না। গাড়িটা কখন স্টার্ট হয়? যখন আমরা স্টার্ট দিই তখন এটা চালু হয়। তাহলে তেল দিলেই কিন্তু শক্তি উৎপাদন হয় না। তেমনি শর্করা, শুধু অনলি শর্করা থাকলেও এখান থেকে শক্তি পাওয়া সম্ভব নয়। এই শর্করাটা কী করতে হবে? ভাঙতে হবে। যখনই আমরা ভাঙবো তখনই আমরা শক্তি পাবো। তো এই ভাঙার প্রক্রিয়াটা আজকে আমরা শিখবো, যে প্রক্রিয়ায় আমরা এই শর্করা জাতীয় খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপাদনের কাজে লাগাবো সেটাকে হচ্ছে শ্বসন। সেটাই হচ্ছে শ্বসন। আচ্ছা, শ্বসন হচ্ছে একটা দহন প্রক্রিয়া। এই দহন প্রক্রিয়ার মাধ্যমে জীবদের শক্তি উৎপাদন হয়। শ্বসন জীবদের বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মূল, কাণ্ড, তারপর কচি পাতা, কচি কুড়ি ইত্যাদি অংশে কিন্তু শ্বসনটা বেশি হয়। আর শ্বসনিক বুঝতে হবে শুধু শর্করা যে আছে তা নয়, এর সাথে আছে বিভিন্ন লিপিড, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি কিন্তু শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। আর শ্বসনটা সম্পন্ন হয় প্রথম পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে, তারপরে পরবর্তী ধাপ সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখবে যে কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু এই দুটো পর্যায়ে, যে শ্বসনের পর্যায়টা এই দুটো অংশে সম্পন্ন হয়। আসলে আমরা দেখি এবার শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ জানার আগে আমরা শ্বসনের মূল সংজ্ঞাটা একটু জেনে নিই। শ্বসনের মূল সংজ্ঞাটা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য অক্সিজেন উপস্থিতি অথবা অক্সিজেন অনুপস্থিতিতে জারিত হয়ে শক্তি উৎপাদন করে এবং ফলশ্রুতিতে কি উৎপাদন? কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। সেটাই হচ্ছে শ্বসন। তো আমি লিখছি, তোমরা লিখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে তাপশক্তি গতিশক্তি উৎপন্ন করে। তাপশক্তি ও গতিশক্তি উৎপন্ন করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি
উৎপন্ন করে করে তাকে শ্বসন বলে। শ্বসনটা কিন্তু জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা এই অধ্যায় সম্পর্কে আজকে জানবো। শ্বসনের প্রকারভেদ কয়েক প্রকার। শ্বসন দুইভাবে সম্পন্ন হয়, একটা অক্সিজেনের উপস্থিত হতে পারে আর একটা অক্সিজেন ছাড়াই হতে পারে। তো অক্সিজেন উপস্থিত যেটা ঘটবে সেটাকে বলে সবাত শ্বসন। আশা করি বন্ধুরা তোমরা লিখছো আমার সাথে সাথে। একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনটা সম্পন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে আর অবাত শ্বসন সম্পন্ন হয় অক্সিজেনের অনুপস্থিতিতে। তো সবাত শ্বসনটা কাকে বলে আমরা একটু বলি। সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যে শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন উপস্থিত যে ভেঙে শর্করা জাতীয় খাদ্য ভেঙে যখন তাপশক্তি ও গতিশক্তি উৎপন্ন করবে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করবে, সেটা হচ্ছে সবাত শ্বসন। আমি লিখি সবাত শ্বসনের বিক্রিয়াটা তোমাকে দেখাচ্ছি। সবাত শ্বসন এর বিক্রিয়াটা, এখানে গ্লুকোজ বা শর্করা এটা এর সাথে বিক্রিয়া হবে অক্সিজেনের হবে অক্সিজেন এবং কাজ করবে এনজাইম। তখন উৎপন্ন হবে কি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। যেটা আমাদের আসল প্রাপ্য জিনিস সেটা হচ্ছে শক্তি। আমরা এই গ্লুকোজটাকে অক্সিজেনের সহায়তায় কি করছি, এনজাইমের অক্সিজেনের সাহায্যে এনজাইমের উপস্থিতিতে তার বিক্রিয়াটা ঘটাচ্ছি এবং এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, পানি এবং শক্তি। যে শক্তিটা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করছি, আমরা লেখাপড়া করছি, হাঁটাচলা করছি বা বই পড়ছি, যে শক্তিটা লাগে আমরা কিন্তু শক্তিটা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এরপরে আছে অবাত শ্বসন, যেটা অক্সিজেনের সাহায্য ছাড়াই ঘুরে থাকে। এটা সাধারণত ব্যাকটেরিয়া বা নিম্ন শ্রেণীর যে প্রাণী যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, এসব এদের ক্ষেত্রে এই অবাত শ্বসনটা সম্পন্ন হয়। অবাত শ্বসন লাগছে, এখানে গ্লুকোজ থাকবে, গ্লুকোজ হচ্ছে শর্করা, গ্লুকোজ এখানে অক্সিজেন আর কাজে লাগবে না, এখানে কাজ করবে এনজাইম। কোষমধ্যে হচ্ছে যে এনজাইম সেটা দিয়ে এরা কাজ করবে। গ্লুকোজটা এনজাইমের সাথে ভেঙে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড অ্যালকোহল প্লাস শক্তি। তবে একটা কথা মনে রাখতে হবে, যখন অবাত শ্বসন সম্পন্ন হবে, দেখো এখানে গ্লুকোজটা শুধুমাত্র এনজাইম, কোষের মধ্যস্থ যে এনজাইম এর সহায়তায় উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল ও শক্তি। তবে এখানে কিন্তু শক্তির পরিমাণটা খুবই কম। এই অবাত শ্বসনে শক্তির পরিমাণটা খুবই কম উৎপন্ন হবে, কিন্তু সবাত শ্বসনে কিন্তু শক্তির পরিমাণটা বেশি উৎপন্ন হবে। কেননা বেশিরভাগ জীব কোষে বা উদ্ভিদ কোষে এই সবাত শ্বসনটা ঘটে থাকে। এগুলো কিন্তু কম ঘটে থাকে, বিশেষ করে নিম্ন শ্রেণীর জীবে তাদের ঘটে থাকে। এরপরে আসি জীবজগতের শ্বসন। জীবজগতে শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীদের সজীব কোষে, উদ্ভিদ ও প্রাণীর সজীব কোষে সকল কোষে কিন্তু এই শ্বসন প্রক্রিয়া ঘটে থাকে। তবে সকল জীবের শ্বসন মানে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন এটা কিন্তু একই নয়। কেননা উদ্ভিদের নির্দিষ্ট কিন্তু কোনো শ্বসনাঙ্গ নাই। উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসনাঙ্গ নাই। আমাদের যেরকম শ্বসনাঙ্গ নাক আছে, আমরা সামনে দেখতে পাচ্ছি একটা শ্বসনাঙ্গ, কিন্তু উদ্ভিদের কিন্তু এমন ধরনের কোনো শ্বসনাঙ্গ নাই। সুতরাং তারা কী করবে, তার পত্ররন্ধ্র বা অন্তঃকোষ অথবা বাকলের যে লেন্টিসেল এর মাধ্যমে ওরা কী করবে, অক্সিজেনটা গ্রহণ করবে। আবার পানিতে কিছু কিছু উদ্ভিদ আছে যারা পানিতেই থাকে, তারা কী করবে, সমগ্র দেহতলের সাহায্যে তারা কী করবে, ওই অক্সিজেনটা সরবরাহ করে। আর যেসব নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, নিম্ন শ্রেণীর প্রাণী আছে, তাদেরও কিন্তু
বিভিন্ন অঙ্গের মাধ্যমে তারা শ্বসন কাজ সম্পন্ন করে। যেমন নিম্ন শ্রেণীর প্রাণীরা তারা কি করে, ত্বক বা ট্র্যাকের সাহায্যে, ত্বক অথবা ট্র্যাকের সাহায্যে তারা শ্বসন কাজটা সম্পন্ন করে। আর স্থল যেসব মেরুদণ্ডী আছে তারা কিন্তু কি করে, ফুসফুসের সাহায্যে তাদের শ্বসন কাজটা সম্পন্ন করে। আবার পানিতে যেসব প্রাণী থাকে যেমন মাছ, ব্যাঙাচি, এরা কি করে, ফুলকার সাহায্যে এরা শ্বাসকাজ সম্পন্ন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ বা ব্যাঙাচি বা মাছ এরা কী করছে, ফুলকার সাহায্যে কিন্তু শ্বসন কার্য সম্পন্ন করছে। আর আমাদের মতো উন্নত প্রাণী যারা যারা স্থলে বসবাস করে, মেরুদণ্ডী প্রাণী, তারা কিন্তু ফুসফুসের সাহায্যে শ্বসন কাজটা সম্পন্ন করছে। একটা মনে রাখতে। এবার শ্বসনকালে যে তাপ শক্তি উৎপন্ন হয় তার একটা এক্সাম্পল আমরা দিই। শ্বসনের সময় অবশ্যই তাপ শক্তি উৎপন্ন হয়, এটা আমরা বলছি, কিন্তু এর প্রমাণটা দেখাতে হবে না যে শ্বসনকালে তাপ শক্তি উৎপন্ন হয়। এর প্রমাণটা আমরা কীভাবে করতে পারি? দেখো, আমরা দুটো থার্মোফ্লাক্স নেব। এখানে তো পরীক্ষাটা দেখানো সম্ভব নয়, আমি মুখেই বলছি যে দুটো থার্মোফ্লাক্স নেব। থার্মোফ্লাক্সের ভিতরে নেব, একটা নেব অঙ্কুরিত ছোলা আর একটা নেব সিদ্ধ করা ছোলা। থার্মোফ্লাক্সের মুখে দেবো ছিদ্রযুক্ত সিপি বা রাবারের সিপি দেবো, আর তার ভিতরে কী করবো, দুটো পারদ থার্মোমিটার সংযুক্ত করব। এরপরে এই সিপিটা এমনভাবে এটা দেবো যাতে ওর ভিতরে কোনো বাতাস বা তাপ বেরোতে না পারে, ঢুকতে না পারে। এরপর কী করবো, ওইটা আমি কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখবো যে পারদটা প্রথমে যে অবস্থায় দেখছিলাম তার থেকে কিছুটা উপরে উঠছে। কোনটা? যেটা সজীব কোষ, অর্থাৎ সিদ্ধ করা ছোলা না, যেটা আমরা অঙ্কুরিত ছোলা নিয়েছিলাম। সেই অঙ্কুরিত ছোলাটায় কিন্তু যে পারদ থার্মোমিটার রাখছিলাম তার টেম্পারেচারের কারণে সেটা কিন্তু একটু উপরে উঠে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে প্রথম যখন রাখছিলাম যে থার্মোমিটারে কিন্তু টেম্পারেচার একই অবস্থা ছিল। কিছুক্ষণ পর দেখা গেলো, ঘন্টাখানিক পরে দেখা গেলো যে তার থার্মোমিটার তাপমাত্রাটা কিছুটা উপরে উঠে গেছে। এর কারণ কি? নিশ্চয়ই ওখানে কিছু ঘটছে, তার মানে ওখানে ঘটছে তাপমাত্রাটা বেড়ে গেছে। এই তাপমাত্রার আসল কোথার থেকে? নিশ্চয়ই ওই যে আমি অঙ্কুরিত ছোলা রাখছিলাম ওই ছোলা থেকে কিছুটা তাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওখানে শ্বসন সম্পন্ন হয়েছে। শ্বসন ঘটার কারণে ওখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পারদটা কিছুটা উপরে উঠে গেছে। তাহলে এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে শ্বসনের তাপ নির্গত হয়। আচ্ছা, এরপরে আছে প্রাণীর শ্বসন। আমরা আছি কি প্রাণীর শ্বসন। প্রাণীর শ্বসন, তোমরা এই অংশটা খুব ভালো করে দেখবে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা নাক দিয়ে কী করে শ্বাস প্রশ্বাস নিই, আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই। এই শ্বাস নেওয়ার সময় অর্থাৎ প্রশ্বাস নেওয়ার সময় আমরা কী করি, যখন অক্সিজেন নিই, আমরা কিন্তু অনেক সময় ভুল বলি যে প্রশ্বাস কি আর নিঃশ্বাস। প্রশ্বাস হচ্ছে কি, যখন আমরা বাতাসটা বাইরের অক্সিজেনযুক্ত বাতাসটা ভিতরে প্রবেশ করে সেটা হচ্ছে প্রশ্বাস, আর যখন কার্বন ডাইঅক্সাইড বাতাস আমরা বাইরে বের করে দিই সেটা হচ্ছে নিঃশ্বাস। এখন বিভিন্ন প্রাণী কিন্তু সকল প্রাণী কিন্তু এইভাবে, বা সকল জীব এইভাবে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না। বিশেষ করে উদ্ভিদ, তারা কী করে, পাতার যে স্টোমাটা থাকে, পাতার স্টোমাটার সাহায্যে তারা কিন্তু অক্সিজেনটা গ্রহণ করে। আর আমাদের মতো প্রাণী আমরা কী করি, আমাদের শ্বসন নেওয়ার জন্য নির্দিষ্ট একটা অঙ্গ আছে, যে তন্ত্রের মাধ্যমে বা যে অঙ্গের মাধ্যমে আমাদের এই শ্বসনটা সম্পন্ন হয় সেটাকে আমরা কী বলি, শ্বসনতন্ত্র। তো আমরা আজকে এই মানুষের শ্বসনতন্ত্র সম্পর্কে একটু দেখব, বা আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কে একটু দেখব যে শ্বসন কাজটা কীভাবে সম্পন্ন হয়। তো আগে আমি তোমাদের এই ছবিটা দেখাচ্ছি, ওর ছবিটা দেখলে বেশ ভালোই বুঝতে পারবে।
এখানে আমরা ইন্ডিকেট করছি, এটাকে কি বলছি নাসারন্ধ্র, কি বলছি নাসারন্ধ্র। নাসারন্ধ্রের পরে আছে এখানে গলবিল, গলবিলের পরে আছে কি শ্বাসনালী, শ্বাসনালীর পরে এটা আমরা প্রথম অংশগুলো আসছি। এরপরে দেখো দ্বিতীয় অংশটা, এটাকে বলে স্বরযন্ত্র, যেখানে আমাদের শব্দ উৎপন্ন হয়, কণ্ঠের শব্দটা উৎপন্ন হয়। তারপরে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে আসছে কি ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলাস, এইগুলো হচ্ছে শুকনো অঙ্গ। আর এর পাশে আছে একটা পর্শুকা, অর্থাৎ রিব, আমাদের বুকের খাঁচার যে রিব, পর্শুকা। তারপরে আছে প্লুরা পর্দা, যেটা আমাদের ফুসফুসের চারিপাশে, মানে ফুসফুসের যে আবরণটা আমরা কি বলি প্লুরা পর্দা। আচ্ছা, তারপরে আছে প্লুরা গহ্বর, আর এরপরে আছে মধ্যচ্ছদা, ডায়াফ্রাম, যেটার কারণে আমাদের শ্বাস প্রশ্বাসটা আমরা চালাতে পারি। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আজকে জানবো। তো প্রথমে এইগুলো আমরা লিখে ফেলি, আমাদের শ্বসনতন্ত্রের অঙ্গগুলো। এক হচ্ছে নাসারন্ধ্র, নাসারন্ধ্র বা নাসাপথ। নাসারন্ধ্র ও নাসাপথ। দুই হচ্ছে নাসাগলবিল, নাসাগলবিল। তিন হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্র। চার হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। আচ্ছা, এই অংশগুলো আমি আগে বলি, তারপরে পরেরগুলো আমি লিখছি। আমরা নাসারন্ধ্রের কোনটাকে বলি? আমাদের মুখগহ্বরের উপরে, মুখগহ্বরের উপরে যে ত্রিগুণাকার গহ্বর আমরা দেখতে পাচ্ছি, ছিদ্রযুক্ত গহ্বরটা, এটা হচ্ছে নাসিকা। এই নাসিকার সম্মুখভাগে, নাসিকার যে সম্মুখভাগে কি থাকে ছিদ্র থাকে, এটাকে বলে নাসিকা ছিদ্র। আর নাসিকা ছিদ্র থেকে যে অংশটা গলবিল অব্দি পৌঁছে গেছে, গলবিল পর্যন্ত চলে গেছে, গলবিলের আগ অব্দি, সেটা হচ্ছে নাসিকা পথ। এই নাসিকা পথের সম্মুখে কি থাকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম লোম থাকে। আর নাসিকার পিছনে, নাসিকা পথের পিছনে কি থাকে একটা শ্লেষ্মা ঝিল্লি। এদের কাজ কি? আমরা যখন বাইরে হাঁটাচলা করে, যখন ধুলাবালি বা রোগ জীবাণু যায়, তখন কিন্তু এই নাকের ভিতরে যে নাসিকা পথের সম্মুখে যে লোম এবং ঝিল্লিটা থাকে, সেটা ওটা কী করে, ওটাকে আটকে রাখে। এটা হচ্ছে ওই ঝিল্লি এবং লোমের কাজ। এরপরে আসি আমরা নাসাগলবিল। নাসাগলবিল, নাসিকা পথ যেখানে শেষ হয়েছে, অর্থাৎ যেখানে উন্মুক্ত হয়েছে, ওই অংশটাকে বলি আমরা নাসাগলবিল। নাসাগলবিলের মাধ্যমে কি করে, এই নাসাগলবিলের মাধ্যমে আমাদের শ্বাসতন্ত্রে, ট্রাকিয়ায় বা শ্বাসনালীতে যে বাতাসটা প্রবেশ করে, অর্থাৎ নাসাগলবিল হয়ে যে বাতাস সেটা প্রবেশ করে শ্বাসনালীতে। এরপরে আসি আমরা স্বরযন্ত্র। স্বরযন্ত্র কি এক কথা আমরা বলে ভোকাল কর্ড বলে অনেকে। স্বরযন্ত্র কি, যে নাসাগলবিল, এই নাসাগলবিল এবং ট্রাকিয়া, নাসাগলবিল এবং ট্রাকিয়ার মধ্যবর্তী স্থানে যে জায়গা থাকে, সেখানে থাকে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রে কি থাকে ভোকাল কর্ড। যখন এটা কম্পিত হয়, তখন আমরা এই যে কথা বলছি, এই ভোকাল কর্ডটা কি হচ্ছে কম্পিত হচ্ছে, ফলে আমাদের এর মুখ থেকে কথা বেরোচ্ছে বা শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর স্বরযন্ত্রের মুখে স্বরছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে। যখন আমরা কি করি, খাদ্য গ্রহণ করি, তখন ওই ঢাকনাটা আটকে থাকে। কারণ ঢাকনা যদি খোলা থাকে, তাহলে তো ওই শ্বাসনালীর পথে আমাদের খাদ্য চলে, তখন তো আমরা বিষম খাবো, বা আমাদের তখন হাসি বা খেতে গেলে কি বিষম লাগে। আর এই জন্য ওই ওখানে ঢাকনা থাকে, ঢাকনা থাকলে কী হয়, যখন আমরা খাবার গ্রহণ করি তখন ওটা আটকে থাকে, আবার যখন শ্বাস নিই তখন আবার ওটা ঢাকনাটা খুলে যায়। এভাবে কিন্তু চলতে থাকে। যখনই এই বিশৃঙ্খল ঘটে, তখনই কিন্তু আমরা বিষম খাই খেতে গেলে। আচ্ছা, এরপরে গেছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীটা কি বলছে, স্বরযন্ত্রের পথ থেকে শুরু হয়ে, স্বরযন্ত্র থেকে বা স্বরযন্ত্রের নিচ থেকে শুরু হয়ে ব্রঙ্কাস যে পথ বা যে অংশটুকু যে খাদ্যনালীর সম্মুখে অবস্থান করে, শ্বাসনালীটা ওই শ্বাসনালী কোথায় অবস্থান করে এটা জানতে হবে। কিন্তু শ্বাসনালীটা অবস্থান করে খাদ্যনালীর সম্মুখে, খাদ্যনালীর সম্মুখে অবস্থান করে। এবং এই স্বরযন্ত্র থেকে শুরু হয়ে যে ট্রাকিয়ার আগ অব্দি জায়গা আছে শ্বাসনালী। এই শ্বাসনালী থেকে, শ্বাসনালীর মাধ্যমে বায়ু কি করে, শ্বাসনালীর মাধ্যমে বায়ু এই ফুসফুসে প্রবেশ করে, বায়ুটা ফুসফুসে প্রবেশ করে। এরপরে আমরা আসছি পরবর্তী অংশটা, 5 নম্বর পয়েন্ট।
ব্রঙ্কাস, ব্রঙ্কাস বা ক্লোম শাখা। ব্রঙ্কাস বা ক্লোম শাখা শ্বাসনালী ফুসফুসের কাছে এসে যখন ব্রঙ্কাস কোনটা বলছে, শ্বাসনালী যখন ফুসফুসের কাছে আসছে তখন এই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। শ্বাসনালীটা এটা হচ্ছে শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। এই ট্রাকিয়া বা শ্বাসনালী যখন ফুসফুসের কাছে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, শ্বাসনালীটা কি হয় ফুসফুসের কাছাকাছি এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলছি ব্রঙ্কাস। তখন এটাকে আমরা বলছি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসটা আবার ফুসফুসের ভিতর ঢুকে এটা আবার অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, তখন এটা বলছে ব্রঙ্কিউল। এই যে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি ব্রঙ্কিউল। এরপরে আসে ফুসফুস, আমাদের প্রধান যে অঙ্গটা সেটা হচ্ছে কি ফুসফুস। আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম যদি বলে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি, আমরা বলবো ফুসফুস। কারণ সবচেয়ে যাবতীয় কাজ সম্পন্ন হয় কিন্তু বেশিরভাগ অংশ সম্পন্ন হয় এই ফুসফুসের ভিতরে। তো ফুসফুসের কাজ কি, ফুসফুসের অবস্থানটা আগে জানি আমরা। ফুসফুসের অবস্থানটা আগে জানি যে বক্ষগহ্বর, আমাদের যে বক্ষগহ্বর, এই বক্ষগহ্বরের ভিতরে মাঝখানে এখানে কি আছে হৃৎপিণ্ড, এটা বাম অংশ জুড়ে কিছুটা মধ্যবর্তী এবং বাম অংশ জুড়ে আছে হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ডের দুই পাশে আছে দুইটা ফুসফুস। তো ডান ফুসফুসটা বাম ফুসফুস থেকে একটু কিছুটা বড়, আর ফুসফুসটির মাঝখানে মানে ফুসফুসের দুই ভাঁজ বিশিষ্ট একটা প্লুরাল পর্দা বা আবৃত থাকে। ফুসফুসটি দুই ভাঁজ বিশিষ্ট প্লুরাল নামক একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। দেখো এখানে আছে যে ফুসফুসের চারিপাশে একটা দুই ভাঁজ বিশিষ্ট একটা পর্দা কিন্তু আমি আসছি, এখানে নাম হচ্ছে প্লুরাল পর্দা। তোমরা দেখতে পাচ্ছ না, এই দুই ভাঁজ বিশিষ্ট পর্দা, এটা হচ্ছে প্লুরাল পর্দা। আচ্ছা, এই দুই ভাঁজের মাঝখানে আবার একটা কি থাকে, একটা ঝিল্লি মানে মিউকাস বা পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে। কেন থাকে? এই মিউকাস জাতীয় বা থাকার কারণ হচ্ছে যখন ফুসফুসটা আপ ডাউন করে, যখন ফুসফুসটা সংকুচিত বা প্রসারিত হয়, তখন বক্ষগহ্বরের সাথে কী করে এটা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের কারণে ফুসফুসের ক্ষতি হতে পারে। তো ওই ক্ষতির হাত থেকে ফুসফুসটাকে রক্ষা করার জন্যে ওইখানে নিয়মিতভাবে এখানে ওই মিউকাসটা কাজ করে। তাহলে ওই ঘর্ষণ থেকে ফুসফুসের যে ঘর্ষণটা হয় বক্ষগহ্বরের সাথে, ঘর্ষণ যাতে না হয় সেজন্য ওই মিউকাসটা কাজ করে। এরপর কি এই ব্রঙ্কিউলটা, এবার এই ব্রঙ্কিউলটা ফুসফুসের ভিতরে অসংখ্য শাখা প্রশাখা অর্থাৎ অসংখ্য বায়ুথলির ভিতরে প্রবেশ করে। ব্রঙ্কিউলটা কি করে, ছোট ছোট অসংখ্য বায়ুথলি, আমরা দেখছি বায়ুথলিগুলো অসংখ্য বায়ুথলি, এই বায়ুথলির ভিতরে প্রবেশ করে। আর বায়ুথলির সাথে কি থাকে, বায়ুথলিটা এটা সাধারণত অক্সিজেন অ্যাবজর্ব করে। আর বায়ুথলি থেকে বায়ুথলির গায়ে অসংখ্য কি থাকবে, অসংখ্য কৈশিক জালিকা বা রক্তজালিকা। এই কৈশিক জালিকা বা রক্তজালিকা কি করে, যখন এই বেলুনের মতো ছোট ছোট গহ্বর এসে বায়ুথলিতে এসে প্রবেশ করে অক্সিজেনটা, তখন ওই কৈশিক জালিকা ওটা কি করে, ওটাকে শোষণ করে নেয়। কারণ ওটা এতটাই সূক্ষ্ম বা এতটাই ভেদ্যর যে এই বায়ুথলি থেকে কৈশিক জালিকার ভিতরে বায়ুর আদান প্রদানে কোনো সমস্যা হয় না। তো অটোমেটিক্যালি যখন বায়ুথলিটা বাতাস ঢুকে যায় তখন ওটা বেশ ফুলে ওঠে, আবার আপনা আপনি ওটা কুঞ্চিত হয়ে যায়, কুঞ্চিত নাকি ওটা চুপসে যায়। আচ্ছা, এরপরে আসলে আমরা আরেকটা প্রশ্ন দেখি, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম যে মাংসপেশি, যে মধ্যচ্ছদা এখানে আছে আমাদের বক্ষগহ্বর আর উদরগহ্বর। এই আমাদের উদরগহ্বর, এই হচ্ছে বক্ষগহ্বর। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে বক্ষগহ্বর, এই হচ্ছে উদরগহ্বর। এই মাঝামাঝি পর্যায়ে একটা পেশি বলে একটা অংশ আছে যেটা বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথক করে রেখেছে। যে মাংসপেশিটা কি করছে, বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথক করে রেখেছে, সেটা হচ্ছে কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তো মধ্যচ্ছদার কারণে কিভাবে আমাদের মানে শ্বাস প্রশ্বাসের ভূমিকা রাখে, মধ্যচ্ছদায় কিন্তু আমাদের এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কীভাবে, মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়, আমি তোমাদের দেখাবো, এটা মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন কি হয়, আমাদের এই বক্ষগহ্বরের কী হয়, আয়তনটা তখন বেড়ে যায়, ফলে ফুসফুসটা অনেক জায়গা পায়, ফলে সহজে বাতাস বাইরে থেকে আমাদের ভিতরে প্রবেশ করতে পারে। এটাকে আমরা কী বলি, প্রশ্বাস। আচ্ছা, এরপরে ঠিক তার পরপরই কিন্তু পরবর্তী পর্যায়ে শুরু হয়ে যায়। এবার কী হয়, ডায়াফ্রামটা উপরের দিকে চাপ দেয়, অর্থাৎ ডায়াফ্রামটা প্রসারিত হয়। আমরা যেমন ছাতা
খুলিয়া ছাতা বন্ধ করি, তোমরা দেখছো ছাতা যখন খোলা হয় তখন কিন্তু প্রসারিত ছাতাটা মেলে ধরে। আমরা যখন ছাতাটা টিপি তখন কি আস্তে আস্তে ওটা চুপসে যায়। তো এখন এইবার ধরতে ছাতাটা আমরা মেলে ধরছি, অর্থাৎ ডায়াফ্রামটা প্রসারিত হচ্ছে। তো ডায়াফ্রাম প্রসারিত হলে কী হয়, তখন উপরের দিকে চাপ দেয়, তখন বক্ষগহ্বরে চাপ পড়ে, ফলে বক্ষগহ্বর সংকুচিত হয়ে যায়। এর ফলে কী হয়, আমাদের যে ফুসফুসে চাপ পড়ে, তখন কী হবে, ফুসফুসের ভিতরে যে বাতাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাস ওটা বাইরে বের হয়ে যাবে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো আমি বাড়ি থেকে একটা করা একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে তোমরা বুঝতে পারবে না। আমি এটাকে তৈরি করছি ডায়াফ্রাম, এই পলিথিনটাকে ডায়াফ্রাম, এটা বক্ষগহ্বর আর এটা হচ্ছে ফুসফুস। তো আমি যখন ডায়াফ্রামটা যখন প্রসারিত হচ্ছে মানে ভিতর দিকে চাপ দিচ্ছে, ছাতাটা যখন উপরের দিকে চলে যাচ্ছে, দেখো কী হয়, তখন এই ফুসফুসটা খুলে উঠছে, ঠিক না? অর্থাৎ ফুসফুসে চাপ পড়ছে। এবার যখন এটা নিচে নেমে যাচ্ছে, ছাতাটা যখন নিচে নেমে যাচ্ছে, তখন ফুসফুসটা আবার চুপসে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা বেড়ে যাচ্ছে। তোমরা এটা থেকে দেখলে আমরা বুঝতে পারবে যে ডায়াফ্রামটা কীভাবে কাজ করছে। আমি আবার দেখাচ্ছি, যখন উপর থেকে চাপ দেবো আমি, তখন কী হবে, এটা ফুসফুসটা খুলে যাচ্ছে, চাপ পড়ছে ফুসফুসে, তখন কার্বন ডাইঅক্সাইড যত বাতাস বাইরে বেরিয়ে যাবে। আর যখন আমি এটা ছেড়ে দিলাম, তখন দেখবে এটা ডায়াফ্রামটা কী করছে, নিচে চলে আসছে, ফলে বক্ষগহ্বরে জায়গা পাচ্ছে বেশি, ফুসফুসের ভিতরে জায়গা পাচ্ছে বেশি, তখন বাতাসটা আবার বাইরে থেকে ধরতে পারছে। এটাই হচ্ছে ডায়াফ্রামের কাজ। এরপরে আসি আমরা শ্বসন পদ্ধতি দিয়ে। শ্বসন পদ্ধতি কয় প্রকার? শ্বসন পদ্ধতি দুই প্রকার, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন আমি এটা খুলে রাখি। শ্বসন পদ্ধতি, তাহলে শ্বসন পদ্ধতি কয় প্রকার? শ্বসন পদ্ধতি বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন, তাহলে বহিঃশ্বসনটা কী করে সম্পন্ন হচ্ছে? আমরা যে বহিঃশ্বসন আমরা দুই প্রকার, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ। শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। তা শ্বাস গ্রহণ আমরা যখন করছি তখন কি অক্সিজেন গ্রহণ করছি, আমি সংক্ষেপে বলছি, শ্বাস গ্রহণ আমরা যখন করছি তখন কি অক্সিজেনটা ভিতরে প্রবেশ করছে, এটাকে বলছি শ্বাস গ্রহণ। আর শ্বাস ত্যাগটা কি, যখন আমরা কার্বন ডাইঅক্সাইডের বাইরে বের করে দিচ্ছি সেটা হচ্ছে শ্বাস ত্যাগ, সেটাকে বলছি আমরা শ্বাস ত্যাগ। তো এইভাবে আমরা বহিঃশ্বসনটা বুঝলাম। এরপরে আসছে অন্তঃশ্বসন। এরপরে আসছে কি অন্তঃশ্বসন। মূলত যে শোষণটা সম্পন্ন হয়, মূলত জীবদের যে গুরুত্বপূর্ণ কাজটা যে শ্বসনটা আমরা বলি, সেটা মূলত অন্তঃশ্বসনে ঘটে থাকে। তো অন্তঃশ্বসন প্রাণী আমাদের দেহের কোষের ভিতরে এটা সম্পন্ন হয়। আমরা যে এতক্ষণ বহিঃশ্বসনটা বললাম, এটা এখান থেকে কিন্তু শক্তি উৎপাদন হয় না। শক্তি উৎপাদন মূলত ঘটে থাকে এই অন্তঃশ্বসন থেকে। এটা কীভাবে ঘটে আমি বলছি, যে যখন ফুসফুস কী করে, বাতাসটা ভিতর থেকে গ্রহণ করে, তখন ফুসফুস থেকে বাতাস প্রথমে যাবে কোথায়, ফুসফুস থেকে যাবে অ্যালভিওলাই থেকে। অ্যালভিওলাই যে ছোটো ছোটো বায়ুথলি আছে, ওই বায়ুথলি থেকে প্রথমে বাতাস ঢুকবে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ বাতাস। এরপর কী হবে, ওই বাতাসটা এবার বায়ুথলির গায়ে কী থাকে, বায়ুথলির গায়ে আছে অসংখ্য কৈশিক জালিকা বা রক্তজালিকা। এই অসংখ্য কৈশিক জালিকা বা রক্তজালিকা কী করবে, ওই বাতাসগুলোকে বা অক্সিজেন সমৃদ্ধ বাতাসগুলোকে অ্যাবজর্ব করবে বা শোষণ করার পরে ওরা এবার বয়ে নিয়ে যাবে কোথায়, রক্তে। রক্তে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। রক্তের কাজ তোমরা করছো, অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, খাদ্যসার পরিবহন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু তোমরা করছো, যে রক্তের কাজ। রক্তের কাজ এখানে তোমরা একটা মিলাবা, যে রক্তের কাজ কিন্তু এখানে ঘটাচ্ছে কীভাবে, দেখো যে অক্সিজেনটা, তাহলে যে অক্সিজেনটা পেলাম সেটা কিন্তু রক্ত বয়ে নিয়ে যাচ্ছে কোথায়, আমাদের সারা দেহে। সারা দেহে কোথায়, প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। আরেকদিকে কী হচ্ছে, আমরা যখন পরিপাক হয়, আমরা যখন খাদ্য খাই, খাদ্য নিশ্চয়ই পাকস্থলী ক্ষুদ্রান্ত এখানে পরিপাক হয়। এই পরিপাকিত খাদ্য ঠিক না, খাদ্য সারটা, কারণ আমাদের দেহকোষ কিন্তু কঠিন খাদ্য নিতে পারে না, এখানে নেয় কীভাবে, সরল খাদ্য মানে তরলীকৃত খাদ্য। যেমন আমরা আখ মাড়াই করি, আখ মাড়াই করলে আখ থেকে কী বেরোয়, রস। আমরা কিন্তু আখের সিটিটা খাই না, আমরা কী খাই, আখের রসটাই খাই।
তো ঠিক আমাদের দেহকোষটা কিন্তু এরকম আখের রসটাই খায়, ওটা কিন্তু তরল খাদ্যই গ্রহণ করতে পারে, কিন্তু কোনো জটিল খাদ্য ওটা নিতে পারে না। ঠিক তদ্রুপ পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কী হলো, খাদ্যটা পরিপাক হলো, পরিপাক হয়ে খাদ্য সারটা রক্তের মাধ্যমে আমাদের দেহকোষে পৌঁছে গেল। তাহলে একদিক থেকে গেল হচ্ছে অক্সিজেন, ফুসফুস থেকে আমরা কী পেলাম, অক্সিজেন, আর একদিক থেকে পাচ্ছি কোষের ভিতরে খাদ্য সার। খাদ্য সার এটা হচ্ছে মনে করি কোষ, এটা মনে করি কি আমাদের একটা কোষ। এই কোষের ভিতরে কি করছে, অক্সিজেন এবং খাদ্য সার বিক্রিয়া করছে। এরপরে এখান থেকে এবার আসল জিনিস আমাদের শক্তি, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা বা খাওয়া দাওয়া, বই পড়া, ঘুমানোর যে শক্তি আমরা পাচ্ছি, এই শক্তিটা পাচ্ছি ঠিক এখান থেকে। অর্থাৎ এই অক্সিজেন এবং খাদ্য সারের বিক্রিয়ার মাধ্যমে এই শক্তিটা আমরা উৎপাদন করতে পারছি। আর এটাই হচ্ছে অন্তঃশোষণ এবং এটাই হচ্ছে প্রকৃত শ্বসন। এরপরে আসি আমরা, তাহলে এটা আমরা একটু প্রবাহ চিত্রের মাধ্যমে দেখি, যে শ্বসন তন্ত্রের প্রবাহ চিত্র দেখি আমরা একটু। তোমরা আসলে মনে হচ্ছে হয়তো তোমরা বুঝতে পেরেছো। শ্বসন তন্ত্রের প্রবাহ চিত্র, শ্বসন তন্ত্রের প্রবাহ চিত্র। শ্বসনতন্ত্রের প্রবাহ চিত্র মানে শ্বসনটা কোন দিক থেকে ঘটবে, আমরা আমাদের শ্বাস প্রশ্বাসটা সেটা আমরা দেখবো। নাসারন্ধ্র, নাসাপথ, নাসাপরবিল, নাসাপরবিল থেকে যাবে এবার শ্বাসনালীতে, শ্বাসনালী, শ্বাসনালী থেকে যাবে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে যাবে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে যাবে অ্যালভিওলাই, ব্রঙ্কিউল থেকে কোথায় যাবে, অ্যালভিওলাই। তাহলে এই যে পথটা আমি আঁকলাম, এটা কিন্তু অক্সিজেন প্রবেশ, কিসের প্রবেশ, অক্সিজেনের প্রবেশ। আর ঠিক এর উল্টো পথে যাবে কি, কার্বন ডাই অক্সাইড, CO2 এর বহির্গমন। অর্থাৎ এই পথে এবার কার্বন ডাই অক্সাইড বের হবে। তোমরা আশা করি প্রবাহ চিত্রটা দেখে তো কিছুটা অনুমান করতে পারছো যে প্রথমে নাসারন্ধ্র দিয়ে কি হবে, বাতাসটা বা অক্সিজেনে প্রবেশ করবে। এই নাসারন্ধ্র থেকে নাসাপথ, নাসাপথ থেকে নাসাতরবিল, তারপরে শ্বাসনালী, শ্বাসনালী থেকে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল, তারপরে অ্যালভিওলাই। এরপর ঠিক তার উল্টোটা, যখন আমাদের ফুসফুসে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যখন রক্ত থেকে কোষের ভিতরে যে বিক্রিয়াটা ঘটলো, কোষের ভিতরে বিক্রিয়াটা ঘটার মাধ্যমে কি উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড বা শক্তি, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি। তো শক্তিতে আমরা কাজে লাগবো, আর কার্বন ডাই অক্সাইড বর্জ্য, কার্বন ডাই অক্সাইড কি একটা বর্জ্য পদার্থ। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ওটা নিশ্চয়ই আমাদের দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড কি করছে, ঠিক এই পথে অ্যালভিওলাই হয়ে, তারপর ব্রঙ্কিউল, ব্রঙ্কাস, শ্বাসনালী, নাসাকলবী, নাসাপথ এবং নাসাতন্ত্রের বাইরে বের হয়ে যাবে। এই হচ্ছে প্রবাহ চিত্র থেকে আমরা বুঝতে পারলাম। এরপরে আসি শ্বসনতন্ত্রের সাধারণ রোগ। শ্বসনতন্ত্রের যে রোগ আমরা জানি, যক্ষা, নিউমোনিয়া হতে পারে, বা ব্রঙ্কাইটিস, বিভিন্ন রোগ কিন্তু শ্বসনতন্ত্রের হতে পারে। তো আমরা যক্ষা সম্পর্কে জানি, যক্ষা কিন্তু একটা অতি পরিচিত একটা রোগ, মানুষের সাধারণত হয়ে থাকে, অনেকেরই হয়ে থাকে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই, যক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যক্ষা এখন নিরাময়যোগ্য একটা অসুখ। যক্ষা হলে আমরা কীভাবে বুঝবো যে যার যক্ষা আছে, প্রথমে তার দেহের ওজন কমতে থাকবে, দেহের ওজন কমবে এবং তার গলায় ফুসফুসে কাশি থাকবে, এবং কাশিটা হয়তো দীর্ঘদিন থাকতে পারে, এবং কাশির সাথে কী করতে পারে, রক্ত করতে পারে। তারপরে বিকালের দিকে দেখা যায় জ্বর হবে, বিকালের টাইমে কী হবে, তার জ্বর, এবং রাতে আবার ওই জ্বরটা ঘাম দিয়ে চলে যাবে।
তখন বুঝতে হবে যে আমার হয়তো যক্ষ্মা হয়েছে। তবে প্রতিকার আছে, প্রতিকার হচ্ছে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। রোগীকে কী দিতে হবে? রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে সন্তানদের রোগ সম্পর্কে বাড়িতে একটা পড়ে নিও, এটা খুব একটা কঠিন বিষয় নয়। আমি যেটা কঠিন বিষয় সেটা তোমাদের দেখালাম। তো তোমরা এই যে সন্তানদের যে বিভিন্ন রোগটা আছে সেটা একটু বাড়িতে দেখে নিও। ধন্যবাদ সবাই।